নমস্কার, এডুকেশন অনলাইন অনুষ্ঠানে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং প্রত্যেকেই আমরা পড়াশোনার দিকে এখন কনসেন্ট্রেট করব। অবশ্যই সামনে এক্সাম রয়েছে এবং তার সঙ্গে বলবো যে কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবে, কি ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে, কিভাবে নিজেরা ফেস করবে সেই কোয়েশ্চেন, এবং খুব শান্ত মাথাতে এক্সামকে তোমরা কিন্তু মানে একদম ওভারকাম করবে। তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু এডুকেশন অনলাইন অনুষ্ঠান লাগাতার তোমরা দেখে আসছো। আজকে কিন্তু অর্থনীতির ওপরে আমরা আলোচনায় থাকছি, দ্বাদশ শ্রেণী ক্লাস 12 অর্থনীতি। আমাদের সঙ্গে স্যার রয়েছেন প্রাঞ্জল দেব, অনেক স্বাগত জানাবো স্যারকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। তোমরা রয়েছে সরাসরি কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে। যদি প্রশ্ন থাকে, যদিও আমরা টপিকের ওপর থাকছি এবং সেই ওরিয়েন্টেড তোমরা প্রশ্ন করতেই পারো। আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342 দুটি ফোন নাম্বারে ফোন করতে পারো তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে। সরাসরি স্যারের কাছে যাব যে অর্থনীতি কোন দিকটা নিয়ে আজকে আলোচনা করবো। হ্যাঁ, অর্থনীতিতে ক্লাস 12-এর যে চাহিদা স্থিতিস্থাপকতার যে চ্যাপ্টারটা রয়েছে, এটা 3 নাম্বার চ্যাপ্টার তোমাদের বইতে দেখতে পাবে। তো এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব। আর ইতিমধ্যেই তোমাদের স্কুল তো শুরু হয়ে গেছে জানোই, আর কিছু কিছু স্কুলে এখনও পর্যন্ত বলেই দিয়েছে যে টেস্ট পরীক্ষা নেওয়া হবে। তার জন্য একটা প্রস্তুতি তোমাদের আগে থেকেই নেওয়া রয়েছে, প্লাস একদম পরীক্ষার সামনেই যেহেতু, তাই জন্য চাহিদা স্থিতিস্থাপকতা কিন্তু একটা ভাইটাল চ্যাপ্টার এবছরের জন্য। কারণ তোমরা জানো সিলেবাস রিডিউস হয়েছে এবং সিলেবাস রিডিউস হওয়ার সাথে সাথে কিন্তু কোশ্চেনের প্যাটার্ন, অর্থাৎ কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে কি আসবে সেটাও কিন্তু খানিকটা চেঞ্জ হয়েছে। যেরকম কি এই চ্যাপ্টার থেকে আগে কিন্তু শুধু 2 নম্বরের কোশ্চেন আসতো, কিন্তু এই বছরে যেহেতু সিলেবাসটা রিডিউস হয়েছে তাই জন্য কিন্তু 2 নম্বরের সাথে কিন্তু 5 নম্বরেরও কিছু কোশ্চেন এবছরে থাকছে। তো কি কি কোশ্চেন হতে পারে এবং কি মানে কিভাবে পড়লে তোমরা আরও ভালো নাম্বার বা স্কোরিং করতে পারবে তোমাদের রেজাল্টটাকে, তো সেই সম্বন্ধে আজকে বলবো এবং স্থিতিস্থাপকতা সম্পর্কে আরেকটু আমি ধারণা দেব তোমাদের। ইতিমধ্যে আমি হয়তো জানি যে তোমরা হয়তো এটা পড়ে ফেলেছো, কিন্তু তা সত্ত্বেও লাস্ট যে সাজেশান বা লাস্ট প্রিপারেশনের জন্য এটা কিন্তু আজকে আমি আলোচনা করছি। তো ফার্স্টে চাহিদা স্থিতিস্থাপকতা যেটা রয়েছে, চাহিদা সম্পর্কে একটু তোমাদের ধারণা ফার্স্টে দিয়ে দিই, তারপর থেকে আমি এটা শুরু করছি। যেরকম কি ন্যাচারালি চাহিদা বলতে কি বোঝায় না, একটা জিনিসের পার্টিকুলার একটা জিনিস রয়েছে, সেই জিনিসটার দাম ধরো 20 টাকা পার কেজি। সাপোজ আলুর দাম 20 টাকা পার কেজি। তো এই 20 টাকাতে তুমি কতটা পরিমাণ কিনতে চাইছো সেটাই হচ্ছে একটা দ্রব্যের চাহিদা। তো এই চাহিদা যেটা হলো, এই চাহিদা কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটে। এই যে হ্রাস বৃদ্ধি যে ঘটছে, এই হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করেই কিন্তু চাহিদা স্থিতিস্থাপকতাটা কিন্তু তোমার তৈরি হয়। ইংলিশে যেটাকে বলা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। তো এইখানে যেটা আসছে, তোমার ধরো সাপোজ 1 একক দামের পরিবর্তন হয়েছে বা দ্রব্যের দামের সামান্য পরিবর্তন হয়েছে। তো সেক্ষেত্রে দামের সামান্য পরিবর্তনের ফলে তোমার চাহিদার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ দাম যদি এখানে বৃদ্ধি পায় কোনো দ্রব্যের, তাহলে সেক্ষেত্রে কী হয়, সেই দ্রব্যের চাহিদাটা তোমার কমে যায়। এটা ক্লাস 11-এও বলা হয়েছিল এবং 12-এরও এর আগের চ্যাপ্টারে রয়েছে কিছুটা। তো সেই রকমই দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ার ফলে চাহিদার যে শতকরা পরিবর্তনটা হচ্ছে, তার সঙ্গে দ্রব্যের দামের যে শতকরা পরিবর্তন হলো, সেইটারই অনুপাতটাই হচ্ছে কি চাহিদার দামগত স্থিতিস্থাপকতা। এইটা আমি ডেফিনেশনটা একটা যদি অঙ্কের মাধ্যমে বা ইকুয়েশনের মাধ্যমে তোমাদের দেখাই, তাহলে সেইটা কিন্তু লাগবে পরীক্ষাতে, এবং ছোট কিন্তু অঙ্ক এখানে 2 নম্বরের থাকে। সেই জিনিসটা এখন তোমাদের বলছি ডেফিনেশনটা, এবং ডেফিনেশনের সঙ্গে যে অঙ্কটা থাকে। তো চাহিদার যে স্থিতিস্থাপকতা রয়েছে, এটার ফর্মুলা হচ্ছে দ্রব্যের চাহিদার শতকরা পরিবর্তন বাই দ্রব্যের দামের যে পরিবর্তন হলো তার শতকরা হিসাব, অর্থাৎ দ্রব্যের দামের শতকরা পরিবর্তন। এটা যদি আমি ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি হবে দেখো, ডেল্টা কিউ বাই Q1 into 100 ডিভাইডেড বাই ডেল্টা পি
বাই P1 ইন্টু 100। এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে কি দাঁড়াচ্ছে গিয়ে ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু P1 বাই Q1। তার কারণ কি, এই 100 কেটে যাচ্ছে এবং নিচের ভগ্নাংশটা কি হয় না উল্টে যায়। তো সেক্ষেত্রে P1 যেটা হরে ছিল অর্থাৎ ডিনোমিনেটরে যেটা ছিল সেটা উপরে চলে গেল এবং ডেল্টা পি যেটা আছে সেটা নিচে রয়ে গেল। তো এইটাই হচ্ছে কিন্তু ফর্মুলা। এই ফর্মুলাটার উপরে ভিত্তি করে কিন্তু বিভিন্ন অঙ্ক আসে এবং এই ফর্মুলাটা যেটা আমি লেখালাম এই ফর্মুলার কোনটা কি ডিনোট করছে সেটা বলে দিই। ডেল্টা কিউ মানে হচ্ছে Q2 মাইনাস Q1, অর্থাৎ Q2 মানে হচ্ছে পরবর্তী সময় যে চাহিদাটা হলো সেইটা এবং Q1 মানে হচ্ছে আগে অর্থাৎ প্রাথমিক যে চাহিদা ছিল সেইটা। ডেল্টা পি যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে P2 মাইনাস P1 যেখানে P1 মানে হচ্ছে প্রাথমিক দাম আর Q1 মানে হচ্ছে প্রাথমিক চাহিদা। যাই হোক Q1 হচ্ছে তোমার প্রাথমিক চাহিদা। এই গেল চাহিদার স্থিতিস্থাপকতার ডেফিনেশন। এই যে চাহিদার স্থিতিস্থাপকতা আমরা যে ডেফিনেশনটা শুনছি সেখানে একটা প্রশ্ন থাকে যে চাহিদার দামগত স্থিতিস্থাপকতার তো একটা ক্লাসিফিকেশন বা প্রকারভেদ থাকা উচিত, তো সেই প্রকারভেদগুলো কি? তো এই যে চাহিদার যে দামগত স্থিতিস্থাপকতা রয়েছে এইটার কিন্তু 5টা পার্ট হতে পারে। এই যে এইখানে দেখো অ্যান্সারটা কিন্তু একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশে রয়েছে। এই ভগ্নাংশের অ্যান্সারটা বা চাহিদার স্থিতিস্থাপকতার অ্যান্সারটা কিন্তু বিভিন্ন ভাবে হতে পারে, যেরকম কি কখনো 1-এর থেকে বেশি হতে পারে বা কখনো 1-এর থেকে কম হতে পারে, কিংবা 0 হতে পারে, কিংবা 0 থেকে বা 0 হতে পারে যেরকম সেরকম ইনফিনিটি বা অসংজ্ঞাত হতে পারে, অর্থাৎ আমরা রেজাল্ট না পেতে পারি, কিংবা এটা 1-এর সমান হতে পারে। তো এই যে বিভিন্ন যে মানগুলো বেরোচ্ছে যেটা বললাম 5 রকমের, এই 5 রকমের ওপর ভিত্তি করেই কিন্তু চাহিদার দামগত স্থিতিস্থাপকতার প্রকারভেদগুলো পাওয়া যায় এবং প্রত্যেকটা প্রকারভেদকেই এক একটা নামে চিহ্নিত করা হয়। তো সেই সম্পর্কে যখন বললেন কোশ্চেনটা, এটা সম্পর্কে আমি এখন একটু বলে দিচ্ছি, কারণ এটা কিন্তু এই যে আমি 5 নম্বরের যে কোশ্চেন আসতে পারে বললাম এই চ্যাপ্টার থেকে, সেটা কিন্তু এখানে আসতে পারে, কারণ এটার কিন্তু 5টা পার্ট রয়েছে এবং এই 5টা পার্টের জন্য কিন্তু ডেফিনেশন বা কি করে হচ্ছে সেইটা কিন্তু 1 নাম্বার করে টোটাল 5 নম্বরে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে। তো সেইটাই আলোচনা করব। এই আলোচনাটা করার সময় আমি আরেকটা জিনিস যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কোন ভগ্নাংশটা 1-এর থেকে ছোট হলো কিংবা কোনটা 1-এর থেকে বড় হলো কি করে বুঝবে এবং কোনটা কি ধরনের দামগত স্থিতিস্থাপকতা সৃষ্টি হচ্ছে, সেইটা একটু আমি আগে কমন কিছু জিনিসগুলো বা প্রাথমিক ধারণাগুলো আমি একটু দিয়ে দিচ্ছি, তারপরে 5টা পার্ট যে হয় সেই 5টা পার্ট আমি বলে দিচ্ছি। তো দেখো কি করছি এবারে। এই যে সূত্রটা হলো, এই সূত্রটার উপরে ভিত্তি করে যে অঙ্কটা আসে সেই অঙ্কের রেজাল্টের উপরে ভিত্তি করেই তো এই 5টা প্রকারভেদ হয়। তার আগে তাহলে আমাদের একটা অঙ্ক করতে হবে, সেই অঙ্কটা আগে আমি একটা দেখিয়ে দিই, তারপরে সেই 5টা পার্ট কি করে আসছে সেটা আমি বলছি। তো এইখানে ধরো একটা অঙ্ক রয়েছে, দ্রব্যের দাম 40 টাকা থেকে বেড়ে 40 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 70 টাকা হলে চাহিদা 100 কেজি থেকে হ্রাস পেয়ে 80 কেজি হয়, চাহিদার স্থিতিস্থাপকতা কত? তো এইখানে যেটা আছে, যেটা লিখলাম, দ্রব্যের দাম 40 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 70 টাকা হয়েছে এবং
তার জন্য চাহিদা 100 কেজি থেকে হ্রাস পেয়ে 80 কেজি হয়েছে। তাহলে এখানে চাহিদা স্থিতিস্থাপকতা কত? এইগুলোর ক্ষেত্রে কিন্তু 2 নম্বরের অঙ্ক তোমাদের আসে। এবং যে একটু আগে যেটা আলোচনা করা হচ্ছিল যে প্রকারভেদগুলো, তো এই অঙ্কটার ভিত্তি মানে অঙ্কটার যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের উপর ভিত্তি করেই কিন্তু আমি চাহিদার দামগত স্থিতিস্থাপকতার প্রকারভেদ কেমন হবে সেগুলো আমি আলোচনা করতে পারবো। তো আগে ছোট একটা অঙ্ক করে নিই, তারপরে প্রকারভেদগুলো আমি বলছি। দেখো তাহলে একটু আগে আমি যে সূত্রটা বলেছিলাম যে চাহিদা স্থিতিস্থাপকতা, এটাকে ইলাস্টিসিটি অফ প্রাইস ইপি দিয়ে ডিনোট করা হয়। তো এক্ষেত্রে সূত্রটা আমি লিখেছিলাম ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু P1 বাই Q1। তো এই যে সূত্রটা আমি লিখেছিলাম, এই সূত্রটার উপর ভিত্তি করেই কিন্তু অঙ্কটার রেজাল্ট আমি পাবো। তো এইখানে ডেল্টা কিউ আগে বার করি আমি, যেটা হচ্ছে Q2 মাইনাস Q1, অর্থাৎ Q2 আমি বলেছিলাম যে বর্তমান যে চাহিদা হয়েছে সেইটা, এবং Q1টা হচ্ছে আগের চাহিদাটা। অর্থাৎ এইখানে বর্তমান চাহিদা কিন্তু হয়েছে কত? 80, কারণ আগে ছিল 100, সেটা কমে গিয়ে হয়েছে 80। সুতরাং এইখানে এটা হবে 80 মাইনাস 100, তাহলে এইখানে এইটা হয়ে যাবে -20। আর Q1 যেটা আছে, Q1টা প্রাথমিক চাহিদা ছিল যেটা হচ্ছে 100, তো আমি এখানে 100টা বসিয়ে দিই। ঠিক একইভাবে এবারে ডেল্টা পি বার করব। তো ডেল্টা পি মানে হচ্ছে P2 মাইনাস P1। P2 মানে হচ্ছে বর্তমান দামটা, যেটা হচ্ছে 70 টাকা, কারণ আগে 40 টাকা ছিল, তারপর সেটা বলা হয়েছে বৃদ্ধি পেয়ে 70 টাকা হয়েছে, অর্থাৎ বর্তমান দামটা কিন্তু 70, আর আগের দামটা ছিল 40। তাহলে এইটা হচ্ছে কত? 30 প্লাস 30। আর P1 অর্থাৎ প্রাথমিক দাম, প্রথমে দামটা ছিল কিন্তু 40 টাকা, তাই P1 এর মান হলো 40। তাহলে এইখানে দেখো এই যে সূত্রটা আছে প্রত্যেকটার ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এবারে ডাইরেক্ট ভ্যালুগুলোকে আমি পুট করে দিচ্ছি। ডেল্টা কিউ পেয়েছি -20, তো -20 লিখলাম। ডেল্টা পি যেটা রয়েছে সেইটা পাওয়া গেছে 30, তাহলে এটা আমি 30 লিখলাম। আর P1 অর্থাৎ প্রাথমিক দাম পাওয়া গেছে 40, এখানে আমি 40 বসিয়ে দিলাম। আর প্রাথমিক যে চাহিদা ছিল সেটা 100, আমি এখানে 100 বসিয়ে দিচ্ছি। তাহলে এটা যদি কাটাকুটি করি তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এটা হলো -4/5। এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, চাহিদার দামগত স্থিতিস্থাপকতা নেগেটিভেই আসে সবসময়, কিন্তু এইখানে আমার অ্যান্সারটা কিন্তু পজিটিভ হিসাবে ধরতে হবে। তাই জন্য এইখানে আমাকে এটা মড অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ -4/5 যেটা হলো এই অবধি করার পরে আমি এরকম একটা মড দিয়ে দিলাম। তো এই মড দেওয়ার মানে কি হচ্ছে না, এই মাইনাসের ভ্যালুটা আমার এখন প্লাসে আমি লিখতে পারবো। তো আমার তার মানে এই যে এই উত্তরটা যেটা বেরোলো সেই উত্তরটা হচ্ছে কত? 4/5। অর্থাৎ এইটা কিন্তু দেখা যাচ্ছে যে এই ভগ্নাংশটা 1-এর থেকে কিন্তু ছোট। তার কারণ কি, এইটা যদি আমি ভাগ করি তাহলে এটা কি হচ্ছে 0.8, অর্থাৎ <1। ঠিক এইরকমভাবে এই যে উত্তরটা এখানে <1 এলো, সেরকমভাবে কিন্তু এটা <1ও আসতে পারতো, অর্থাৎ 5/4ও কিন্তু আসতে পারতো, তাহলে কিন্তু সেটা <1 হতো। তাহলে <1 কখন আমি কি করে বুঝবো না, যদি হর বা ডিনোমিনেটর যদি সংখ্যাটা যদি বড় হয় তাহলে কিন্তু এটা <1 হয়। ঠিক একইভাবে যদি এইটা 5/4 হতো তাহলে কিন্তু সেটা আমি <1 লিখতাম, অর্থাৎ হর বা ডিনোমিনেটর যদি এটা ছোট সংখ্যা এবং নিউমিনেটর বা লবটা যদি বড় থাকে তাহলে সেই ভগ্নাংশটা কিন্তু 1-এর থেকে বড় হয়। তার কারণ কি, এইখানে যদি এটা আমি ভাগ করি তাহলে 1 পয়েন্ট সামথিং আসছে, অর্থাৎ 1-এর থেকে বড়। তো একটা ভগ্নাংশ কীভাবে 1-এর থেকে ছোট হবে না বড় হবে এরকমভাবে কিন্তু দেখতে হয়, এবং এইটার উপরে ভিত্তি করেই কিন্তু দামগত স্থিতিস্থাপকতার প্রকারভেদগুলো আমি বলতে পারবো। তো এইবার আমি ডাইরেক্ট ওই প্রশ্নটা আমি ঢুকে যাচ্ছি যে চাহিদার দামগত স্থিতিস্থাপকতার প্রকারভেদগুলি কী কী। এইরকমই অঙ্কটা কিন্তু 2 নম্বরে তোমাদের আসে, এবং এখন যে কোশ্চেনটা আলোচনা করব সেটা কিন্তু তোমাদের 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ।
যতক্ষণ স্যার আবার মানে পড়াচ্ছে, আমি তোমাদের বলি, তোমরা যারা রয়েছো অর্থনীতি স্টুডেন্ট ক্লাস 12-এ, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখছো অনুষ্ঠান, অবশ্যই আমরা বুঝতে পারছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে কোনো প্রশ্ন যদি তোমাদের মনে থাকে, যেহেতু এটা ক্লাসই চলছে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রশ্ন করতে পারো। আমাদের ফোন নাম্বার যাচ্ছে 6292242341, 6292242342 এই নাম্বারে, এবং আমরা এখন প্রকারভেদে যাচ্ছি। চাহিদার দামগত যে স্থিতিস্থাপকতা ছিল সেটা এই যে অ্যান্সারটা রেসপেক্টে কিন্তু প্রকারভেদগুলো হয়, সেইটাই এখন আমি আলোচনা করছি। অস্থিতিস্থাপক চাহিদা বা ইংলিশে বলা হয় কিন্তু এটাকে ইনইলাস্টিক ডিমান্ড। তো ইনইলাস্টিক ডিমান্ড যেটা রয়েছে, ইনইলাস্টিক ডিমান্ডটা কখন হবে? যদি এটা E<1 হয়, অর্থাৎ স্থিতিস্থাপকতার যেটা ভ্যালু বেরোলো সেই ভ্যালুটা যদি এখানে <1 হয়, তাহলে কিন্তু সেটা E<1 হবে। মানে কি হচ্ছে, ধরো এইখানে আমরা তো নিউমারেটরে চাহিদার শতকরা পরিবর্তনটা মাপছিলাম, তো চাহিদার শতকরা পরিবর্তনটা কি হবে এখানে দেখো বলছি, আমি E<1 অর্থাৎ একটা ভগ্নাংশ একের থেকে ছোট কখন হবে বলেছিলাম না, যদি হরটা ছোট থাকে। তো সুতরাং চাহিদা শতকরা পরিবর্তনটা কিন্তু সূত্রতে আমি দেখিয়েছিলাম, আমরা ওটা কিন্তু লবে মেজারমেন্ট করছি, অর্থাৎ নিউমারেটর যেটা রয়েছে সেটাতে কিন্তু আমরা মেজারমেন্ট করছি। তাহলে ভগ্নাংশটা যদি ছোট হয়, সেটার ব্যাখ্যা হচ্ছে কি আমার হরটাকে বড় রাখতে হবে। তো সেক্ষেত্রে তাহলে এটা কি হবে, লবটা ছোট, তাই এটা <1 করলাম। আর চাহিদার দ্রব্যের দামের শতকরা পরিবর্তন। কি হচ্ছে, যদি এটা ডেফিনেশন আকারে লিখতে চাই তাহলে কি হবে, যদি চাহিদা শতকরা পরিবর্তন অপেক্ষা দ্রব্যের দামের শতকরা পরিবর্তন বেশি হারে হয়, তবে কিন্তু সেইটাকে বলা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। যদি এটা এক্সাম্পল হিসাবে লিখতে পারি তাহলে কি হবে, এইটা হচ্ছে 40% আর এটা হচ্ছে 70%, অর্থাৎ দামের পরিবর্তন হয়েছে 70% এবং দ্রব্যের চাহিদা যেটা রয়েছে সেইটা হয়ে গেছে 40% চেঞ্জ, অর্থাৎ দ্রব্যের দাম এখানে 70% বেড়েছে, তাই জন্য চাহিদা আগের তুলনায় 40% কমে গেছে। তাহলে এই ভগ্নাংশটা কত হবে, 4/7, যেটা হচ্ছে <1। তো এইভাবেই হচ্ছে অস্থিতিস্থাপক না স্থিতিস্থাপক চাহিদা হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি। এই যে অঙ্কটা আমি করালাম, সেই অঙ্কটার অ্যান্সার যেহেতু <1 হয়েছিল, তাহলে সেই উত্তরটাকে কিন্তু আমরা বলতে পারবো এক্ষেত্রে অস্থিতিস্থাপক চাহিদা সৃষ্টি হয়েছে। ঠিক একইভাবে আচ্ছা, এইটার ক্ষেত্রে এই ইকোনমিক্সে কিন্তু প্রত্যেকটা ডেফিনেশনে কিন্তু গ্রাফ যেগুলোতে রয়েছে সেগুলো কিন্তু দিতে হয়, তাহলে কিন্তু নাম্বারটা ভালো পাওয়া যায়। তাহলে এই না চাইলেও কি দিতে হয়, কারণ অনেক সময় অনেক বাচ্চা ভাবে যে চাইনি, তো সেক্ষেত্রে হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু গ্রাফটা দরকার, কারণ ইকোনমিক্সে গ্রাফ রিলেটেড যে অ্যান্সারগুলো হয় সেগুলোতে কিন্তু গ্রাফটা প্রয়োজন দেওয়া। তাহলে কি হয়, সেই প্রশ্নের উত্তরটা ক্যারি করে বেশি, এবং সেই কোশ্চেনের উত্তরটা আর কি আরো ডিটেলসে টিচাররা জানতে পারে আর কি। কারণ টিচাররা যখন খাতা দেখবে তখন টিচাররা এরকম ভেবে নেবে যে আমরা কিছু জানি না, স্টুডেন্ট যারা আছে তারা আমাকে জিনিসটাকে বোঝাচ্ছে বা জানাচ্ছে। তো এইখানে যদি আমি আঁকাটা দিয়ে দিই ডেফিনেশনের সাথে, তখন সেটা আরো ভালোভাবে বোঝানো যায়। তো সুতরাং তোমরা এটা কিন্তু খেয়াল রাখবে, গ্রাফটা দিতেই হবে, দিলে তোমাদেরই নাম্বারটা অনেকটা কিন্তু প্লাস হবে, অ্যাড অন হবে। তো গ্রাফটা সেরকম কঠিন কিছু না। তো এক্ষেত্রে গ্রাফটা যেটা হয় সেটা একটু তোমার স্টিপার হয়। এক্ষেত্রে এরকম একটা নর্মাল চাহিদা রেখা যেহেতু নিম্নমুখী হয়, তো নর্মাল এরকম একটা গ্রাফ এঁকে দিলাম। তো এই গ্রাফটায় দেখো কি হচ্ছে, এখানে যদি দাম মাপি আর এখানে যদি কোয়ান্টিটি মাপি, তাহলে এটা 40 টাকা দাম, তখন চাহিদা হচ্ছে 50, দামের পরিবর্তন হয়েছে ধরো এটা 20 টাকা হয়ে গেছে, চাহিদাটা দেখো পরিবর্তন হয়েছে এখানে 100। তাহলে এইটাই এরকম ধরনের যদি একটা গ্রাফ এঁকে দাও, তাহলে সেটাই হয়ে যাচ্ছে অস্থিতিস্থাপক চাহিদার গ্রাফ। এটা খেয়াল রাখতে হবে, এই যে চাহিদা রেখা যেটা আঁকলাম সেটা একটু খাড়াই ঢালযুক্ত বা স্টিপার হয়। তো এই হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। এরপরে যেটা আসে সেটা হচ্ছে স্থিতিস্থাপক, 2 নম্বরে যেটা আসে, সেকেন্ড পয়েন্ট। স্থিতিস্থাপক চাহিদা, এটার ক্ষেত্রে কি হবে, E>1 হবে, অর্থাৎ স্থিতিস্থাপকতার যে মানটা বেরোবে অঙ্কটা কষে, সেইটাতে কি হচ্ছে না, আমার সেই মানটা 1-এর থেকে
বড় হচ্ছে, অর্থাৎ এখানে একটা ছোট হয় এবং উত্তরটা অ্যান্সারটা অর্থাৎ ইলাস্টিসিটির অ্যান্সারটা বড় হয়। তাহলে এটা আগে যে অস্থিতিস্থাপক বললাম তার ঠিক বিপরীত জিনিসটাই হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। তো এক্ষেত্রে আমি যদি এটা দেখাই তাহলে কি হবে, চাহিদার শতকরা পরিবর্তন আর আগে ফার্স্টে তোমরা কি করবে, চাহিদা যদি এটা অনেকেরই ম্যাক্সিমাম স্টুডেন্টেরই এটা গুলিয়ে যায়, তো এক্ষেত্রে কি করবে, চাহিদা শতকরা পরিবর্তনটা লিখে নেবে আর দামের শতকরা পরিবর্তনটা পাশাপাশি বসিয়ে নেবে। এরকম পাশাপাশি বসিয়ে নিলাম। তো এক্ষেত্রে আমরা এটা কি মনে বললাম যে এটা একের থেকে বড় হবে। তাহলে একের থেকে বড় কখন হয় না, যদি হরটা ছোট থাকে এবং লবটা যদি বড় থাকে। তাহলে হরে কি পরিমাপ করা হয় না, দামের শতকরা পরিবর্তন। তার মানে এই পোর্শনটা কিন্তু আমার এখন ছোট, এই পোর্শনটা কিন্তু বড়। তাহলে ছোট পোর্শনের দিকে ছুচলো মুখটা থাকে, তাহলে এটা কি হয়ে যাবে, এখন গ্রেটার দ্যান হিসাবে আমি লিখব। তো এইভাবে কিন্তু ডেফিনেশনগুলো সহজেই মনে রাখা যায়। এইটা ফার্স্টে মনে রাখবে এবং তারপরে এই জিনিসটা মনে রাখবে, তাহলেই কিন্তু এটা বলা যায়। তাহলে যদি এটা আমরা ডেফিনেশন আকারে লিখতে চাই তাহলে কি লিখব, চাহিদার শতকরা পরিবর্তন অপেক্ষা যদি দামের শতকরা পরিবর্তন কম হয় তাহলেই কিন্তু সেটাকে স্থিতিস্থাপক চাহিদা বলা হবে। এটা যদি এক্সাম্পল হয় তাহলে কি হচ্ছে না, চাহিদাটা বেড়েছে 70% এবং দামটা কমে গেছে ধরছি এখানে 40%, কারণ দাম কমলে আমি জানি যে চাহিদাটা বেড়ে যায়। তো দেখা যাচ্ছে এখানে দামটা কমেছে 40%, কমে গেছে এবং চাহিদাটা বেড়ে গেছে তাই জন্য 70%। তাহলে এইটার যদি অ্যান্সার হয় সেটা হচ্ছে 7/4, সুতরাং এটা গ্রেটার দ্যান 1 হলো। ঠিক আছে, তো এইরকমভাবেই কিন্তু এটা মেজার করা যায়। চাহিদা যখনই বাড়ছে তখনও কি তার সমতুল্যভাবে দামও বেড়ে যাচ্ছে? না, দামটা যখন কমছে, চাহিদাটা নির্ভর করে দ্রব্যের দামের ওপরে। তো দামটা যদি আমার হ্রাস পায় তখন কি হয়ে যাচ্ছে না, চাহিদাটা বেড়ে যাচ্ছে। কারণ স্বাভাবিকভাবেই যদি একটা দ্রব্যের দাম কমে, যেরকম বিভিন্ন সময় যখন সেল হয় তখন কি হয়, মানুষরা বেশি করে জিনিসটা কেনে। ধরুন আমি এই জিনিসটা কিনছি না আগে থেকে, কিন্তু আমি অপেক্ষা করছি সেলের জন্য, কখন এই অফারটা আসবে। দীপাবলিতে অফার থাকে বা 1 জানুয়ারি বা 26শে জানুয়ারি অফার থাকে, আমরা কিন্তু সেই টাইমটার জন্য অপেক্ষা করি। তার কারণ কি, সেই সময় দামটা কমে। তো দামটা যেহেতু কমে যায় তখন কি হয় না, ডিমান্ডটা বাড়ে। ঠিক মানে এটা তো আমরা মানে যারা ধরুন ক্রেতাদের ক্ষেত্রে আমি একটা খুব এক্সাম্পল দিয়ে আপনি যেটা বলছেন সুন্দরভাবে, এবার আমরা তো কালোবাজারি হতেও দেখছি যে যখনই চাহিদা বাড়ছে তার সঙ্গে সঙ্গে দামটাও বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আমি বর্তমান আসপেক্টে বলছি। হ্যাঁ, তো এইগুলো যখন ন্যাচারাল মানে স্বাভাবিক পর্যায়গুলো আমাকে মেজার করতে হবে, আর এই ইকোনমিক্সে এইগুলো যখন আমি মেজার করব তখন আমাকে অন্যান্য বিষয় যেগুলো রয়েছে সেগুলো স্থির ধরে নিতে হবে। যেরকম কি চাহিদা নির্ধারণকারী বিভিন্ন বিষয় রয়েছে, যেরকম কি ক্রেতার আয়, সময়, ক্রেতার রুচি পছন্দ, দ্রব্যের দাম, সংশ্লিষ্ট দ্রব্যের দাম। তো এই সূত্রটা যখন আমি মেজার করছি তখন অন্যান্য বিষয় আগে যা ছিল এখনো তাই আছে, এটা ধরে নিয়ে করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক নলেজ। হ্যাঁ, এবারে যেটা বললেন যে কালোবাজারি চলছে, তখন কি করে, হ্যাঁ এটারও রোখার একটা ব্যবস্থা রয়েছে। গভর্নমেন্ট তখন কিন্তু সিলিং প্রাইস বেঁধে দেয় মাঝে মধ্যে। যেরকম কি কয়েকদিন আগে বা কয়েক বছর আগে দেখা যাচ্ছিল মুরগির মাংসের দাম অনেক হাই রেট হয়ে গেছিল, কিন্তু তখন কিন্তু সরকার বলে দিয়েছিল যে এটা একটা নির্ধারিত দাম, 150 টাকার বেশি কিন্তু নেওয়া যাবে না। তো তখন কিন্তু সরকার এই পলিসিগুলোকে ইম্পোজ করে যখন দেখে যে সরকার কোনো কিছু কালোবাজারি হচ্ছে বা কিছু। মানে আলুর দামের ক্ষেত্রে আমরা দেখি যে টাস্ক ফোর্স গঠন করতে হয়েছে হঠাৎ করে, কারণ মানুষের দৈনন্দিন জীবনে এগুলো যেমন স্বাভাবিকভাবে ধরতে বলছে, এগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজনীয়তা একটা স্বাভাবিকতা। সেইখানে যখন সেটাকে কালোবাজারি করা হচ্ছে, মানে এইটা তো আমি কথাগুলো এই জন্য তোমাদের ক্ষেত্রে বলছি যে বর্তমান পরিস্থিতি যা চলছে আর আমাদের একটা স্বাভাবিকভাবে ধরে নেওয়া একটা বিষয় যেটা লাগাতার চলে আসছে, এই দুটোর মধ্যে তো অনেক সময় হেলানেমের ডিফারেন্স হয়ে যায়। সেই জায়গাটাও তো আমাদের জানতে হবে। হ্যাঁ, এবারে ন্যাচারাল ভাবে দ্রব্যের দামটা বাড়তে পারে, ধরুন কোনো বিপর্যয় ঘটলো, যেরকম কোভিড পরিস্থিতিতে অনেকে চাকরি হারিয়েছে বা অনেক জায়গায় প্রোডাকশন কম হয়েছে, তো সেক্ষেত্রে সাপ্লাইটা কমে গেছে, তো সেক্ষেত্রে দামটা বেড়েছে। তো এই দামের হ্রাস বৃদ্ধিটা বিভিন্ন কারণে ঘটতে পারে, সেটা কি কারণে ঘটছে সেটা আমাকে দেখা প্রয়োজন। ঠিক আছে, কালোবাজারি হলে সরকার যেরকম স্টেপ নিচ্ছে, ঠিক একইভাবে যদি দেখা যাচ্ছে প্রোডাকশন কম হওয়ার জন্য দামটা বৃদ্ধি পাচ্ছে, তখন কি করে না বিভিন্ন মানে স্কিম চালু করে বা আরবিআই এর
ব্যাংকের পক্ষ থেকে ইন্টারেস্ট রেটটাকে শিথিল করা হয়, যাতে লোন নিয়ে ব্যবসাগুলো আবার আগের মতন হয়, বা মন্দা যেটা মানে চলছে এটাও তো বাজারে। তাহলে বলবো এটাও একটা রেশিও বুঝে করা যে আমি এটাও একটা ঠিক কত ratio বুঝে, মানে আমি আমার মানে আমজনতার ক্ষেত্রে কতটা সুবিধার জায়গা থাকবে এবং যারা মানে এই প্রোডাক্টের সঙ্গে যুক্ত দ্রব্যাদির সঙ্গে তারা কতটা লাভবান হতে পারবে, তার মানে সেটাও। একটা সিমিলারিটিস মেইনটেইন করা। সিমিলারিটিস মেনটেন করতে হবে, বিশেষ করে আবার যখন দেখা যাচ্ছে কৃষকদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ভর্তুকি দেওয়া হয় বা অনেক সময় ঋণ মুকুব করা হয়, এটা কিন্তু দেখা যায়। তো সেই ক্ষেত্রেও কিন্তু এই পলিসিগুলো ইউজ হয়। দেখা যাচ্ছে যে কৃষকরা দাম পাচ্ছে না সেরকমভাবে, তখন আবার কিন্তু কৃষক ঋণ মুকুব করা হয়, বিভিন্ন পদক্ষেপগুলো চলায়। তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে কি পরিস্থিতি চলছে সেটার উপরে ভিত্তি করে কিন্তু গভর্নমেন্ট বিভিন্ন পলিসিগুলোকে ইউজ করে। একদম আবার আসবো আমরা আলোচনা। হ্যাঁ, তো আবার যেখানে ছিলাম সেখানে ফিরে আসছি। তো চাহিদার স্থিতিস্থাপক চাহিদা বা ইলাস্টিক ডিমান্ড সম্পর্কে বললাম। এটার ক্ষেত্রে যে চাহিদা রেখাটা হবে সেই চাহিদা রেখাটা কীরকম হচ্ছে না, এটা একটু আগের থেকে তোমার ফ্ল্যাটার হয়, অর্থাৎ ঢালটা যেটা আছে সেই ঢালটা একটু কম থাকে। তার কারণ কি দেখো, আমি বলেছিলাম যে দ্রব্যের চাহিদাটা যেটা আছে সেইটা কিন্তু বেশি হারে বেড়েছে, দামটা কম হারে বেড়েছে। তাহলে দেখো দামটা এখানে 10 টাকা ছিল, হলো 5 টাকা, মানে 5 টাকা কমলো। আর চাহিদা ছিল আগে 50, সেটা বেড়ে হয়ে গেল এখানে 120। দেখো দামের ব্যবধানটা কিন্তু কম, কিন্তু চাহিদার পরিবর্তনের ব্যবধানটা কিন্তু বেশি। তাই জন্য এক্ষেত্রে চাহিদা রেখাটা কিন্তু একটু ফ্ল্যাটার হয় বা কম ঢালযুক্ত হয়। এই হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। এরপরে যেটা আছে 3 নম্বর পয়েন্ট বা 3 নম্বর কেস যেটা আছে সেইটা বলি। থার্ড হচ্ছে এখানে একক স্থিতিস্থাপক চাহিদা, বা ইংলিশে বলা হয় ইউনিট ইলাস্টিক, অর্থাৎ E=1। তো এক্ষেত্রে E=1 কখন হয়, বা একটা ভগ্নাংশর অ্যান্সার কখন 1 হয় না, যদি লব এবং হর পরস্পর সমান হয়। তাহলে এইখানটাতে কি হবে, চাহিদা শতকরা পরিবর্তন ইকুয়ালস টু দামের শতকরা পরিবর্তন, অর্থাৎ দুটোই সমান হারে আমার পরিবর্তন হচ্ছে। দামটা যে হারে কমেছে চাহিদাটাও সেই হারে বেড়েছে, অথবা দামটা যে হারে বেড়েছে চাহিদাটাও সেই হারেই কমেছে। তো এইভাবে কিন্তু এটা তোমার মেজার করা হয়। তো এইখানে যদি আমি ইলাস্টিসিটিটা মেজার করি তাহলে দেখা যাচ্ছে উপরেরটা 40%, নিচেরটা 40%, অর্থাৎ দাম যদি 40% বাড়ে চাহিদাটা 40% কমছে। তাহলে এটার ভ্যালু কত হচ্ছে, =1। এইটার ক্ষেত্রে এটা কিন্তু তোমাদের আসে একটু ভাইটাল, কারণ এই চাহিদা রেখার আকৃতিটার কিন্তু একটা আলাদা নাম রয়েছে, সেটাকে বলা হচ্ছে আয়তক্ষেত্রিক পরাবৃত্ত, ইংলিশে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তো এই যে চাহিদা রেখাটা হয় সেটা এরকম টাইপের হয়। এইটাকে আয়তক্ষেত্রিক পরাবৃত্ত কেন বলা হচ্ছে, কারণ এখানে প্রত্যেকটা যে আয়তক্ষেত্র সৃষ্টি হয় এই যে এরকমভাবে প্রত্যেকটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু সমান হয়, অর্থাৎ এখানে দামটা যে হারে হ্রাস পায় বা বৃদ্ধি পায় চাহিদাটাও কিন্তু সেই হারেই হ্রাস বা বৃদ্ধি পাচ্ছে। তো এই জন্য এইটাকে বলা হয় আয়তক্ষেত্রিক পরাবৃত্ত। এটা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যেই কিন্তু 2 নম্বরের কোশ্চেন দেয়, শর্ট নোট হিসেবে আসতে পারে। শর্ট নোট বা ছোট যে 2 নম্বরের কোশ্চেন যখন আসে, যেহেতু বলেছিলাম এই চ্যাপ্টার থেকে 2 নম্বরের কোশ্চেন আসে, এবছরে 5 নম্বরেরও কোশ্চেন আসবে, কারণ সিলেবাসটা রিডিউস হয়েছে, কিছু চ্যাপ্টার বাদ পড়ে গেছে বলে। হ্যাঁ, আয়তক্ষেত্রিক পরাবৃত্ত। তো এই হচ্ছে ব্যাপার, এইখানে এটা এরকমভাবে কিন্তু আসে। তো এর পরে যেটা আছে, এই গেল 3 নম্বর পয়েন্ট। এর পরে যেটা আসে সেটা হচ্ছে সম্পূর্ণ স্থিতিস্থাপক এবং সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা। সম্পূর্ণ অস্থিতিস্থাপক, সম্পূর্ণ অস্থিতিস্থাপক কখন বলবো, যদি এটা আমার E=0 হয়। আচ্ছা, তার আগে বলে দিই, একটা ভগ্নাংশ 0 কখন হবে, যদি এর লবটা 0 থাকে। 0/4 কিন্তু 0 হয়। তার কারণ কি, 4কে যদি মানে 0কে যদি 4 দিয়ে ভাগ করি এটা কিন্তু 0 অ্যান্সার আসে। আর যদি এখানে ডিনোমিনেটর বা হরটা যদি 0 হয় তাহলে কিন্তু সেটা ইনফিনিটি হয়ে যায়। তার কারণ কি, আমি 0-র সঙ্গে যাই গুণ করি না কেন, 1 বা 100 বা 1000 যাই গুণ করি না কেন, এটা কিন্তু আমার 0ই আসবে, অর্থাৎ 4 কিন্তু আমি কখনোই পাবো না।
তাই জন্য এটার অ্যান্সার কিন্তু ইনফিনিটি আসে, অর্থাৎ হর যদি 0 হয় তাহলে কিন্তু এই জিনিসটা ঘটে। তো এই দুটো কনসেপ্টের উপর ভিত্তি করেই পরের দুটো হয় সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা। তো এটা কি হচ্ছে না, এইখানে যদি আমি এবার শর্টে বলে দিচ্ছি এটা যে আগের মতনই, মানে আমি কি বললাম, যদি লবটায় 0 থাকে অর্থাৎ চাহিদার জন্য যদি কোনো পরিবর্তন না হয় কিন্তু দামের পরিবর্তন হয়েছে, এটা কখন হয়, ধরো ফিউচারে কোনো জিনিসের দাম বাড়বে বলে মনে হচ্ছে, তাহলে আমরা সেটা এখন কি করব না, বেশি করে কিনে রাখবো। সাপোজ ধরো তোমাদের ফ্যামিলিতে কারোর বিয়ে রয়েছে, তো সেক্ষেত্রে গয়নাগাটি কেনার প্রয়োজন, তো সেই গয়নাগাটির দাম সাপোজ ধরো সামনের মাসে বাড়বে, কারণ গয়নার দাম তো ক্রমাগত বাড়ছে, এটাই আমি ধরে নিচ্ছি। তো সামনের মাসে যদি গয়নার দাম বাড়ে তাহলে আমি কি করব, এখন যেহেতু দামটা কম রয়েছে তাহলে আমি এখন কিন্তু কিনে রাখবো, ঠিক আছে। বা তোমার কিছু ক্ষেত্রে কিন্তু ঘটে এরকম জিনিস, দ্রব্যের দামের পরিবর্তন হওয়া সত্ত্বেও কিন্তু চাহিদার পরিবর্তন ঘটে না, যেরকম কি নুন, যদি নুনের দাম বৃদ্ধি পায় বা হ্রাস পায় তাহলে কিন্তু আমার নুন যে আমরা খাচ্ছি তরকারিতে বা রান্নায় যে নুন দিচ্ছি সেটা কিন্তু আমরা পরিবর্তন করি না। তো সেক্ষেত্রে এইখানে যেহেতু আমার চাহিদাটা 0 হবে তাহলে এখানে আমি নুনের কনসেপ্টটা ধরবো। ধরো নুনের দামের বৃদ্ধি পেয়েছে, 20 টাকা প্যাকেট থেকে বৃদ্ধি পেয়ে 25 টাকা হয়েছে, অর্থাৎ দাম তো কিছুটা বাড়লো। সাপোজ আমি ধরলাম সেই দামটা বাড়লো 10%, কোনো কিছু একটা দ্রব্যের দাম বাড়লো 10%, নুনের ক্ষেত্রেই ধরলাম। তো এক্ষেত্রে কিন্তু আমি নুন আগে যা খেতাম এখনও কিন্তু আমি সেই পরিমাণই খাবো, তাহলে কিন্তু নুনের যে ডিমান্ড সেই ডিমান্ডের কিন্তু কোনো চেঞ্জ হলো না, কারণ দাম বাড়লেও আমি নুনটা কিনবো। তরকারিতে যদি নুন না দিই তাহলে কিন্তু স্বাদ হবে না, তাহলে এখানে চাহিদা কিন্তু কোনো পরিবর্তন ঘটলো না, তাহলে সেটা হলো কি 0%। তাহলে যেটা আমি একটু আগে যে এক্সাম্পলটা দিলাম হ্যাঁ। যে আমাদের দাম বেড়ে যাচ্ছে, আমি এক্সাম্পলের স্বরূপ কালোবাজারি হ্যাঁ। কথাটা এনেছি যে হ্যাঁ। দাম বাড়ছে কিন্তু আমার চাহিদা একই চাহিদাটা জায়গায় একই থাকছে, জায়গায় থাকছে। নট নেসেসারি যে আমার দাম বেড়ে গেছে বলে চাহিদা হ্যাঁ। কমে গেছে তা নয়। তা না। তার মানে এই যে এক্সাম্পলটা দিলে নুনের, এটাও কিন্তু তাই, মানে আমাদের এসেনশিয়ালিটির মধ্যে পড়ছে। এসেনশিয়ালিটির মধ্যে পড়ছে। তো এই ক্ষেত্রে কিন্তু তখন চাহিদার যে ভ্যালুটা হচ্ছে স্থিতিস্থাপকতার ভ্যালু কিন্তু তখন 0 হয়ে যায়। তো এই ধরনের চাহিদার ঘটনাকে বলা হচ্ছে সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা। তো এইটা যদি আমি গ্রাফের মাধ্যমে দেখাই কি হচ্ছে দেখো, এই ক্ষেত্রে চাহিদা রেখাটা হয় উলম্ব অক্ষের সমান্তরাল বা ভার্টিক্যাল টু প্যারালাল টু ভার্টিক্যাল অ্যাক্সিস, অর্থাৎ এখানে দেখো এই কোয়ান্টিটিটা আমি ধরলাম 40, এখানে যেহেতু কোয়ান্টিটি মাপছি এই ডিমান্ডটা হচ্ছে 40, সেটা যাই দাম হয়ে যাক না কেন, 10 টাকা হোক 12 টাকা হোক। ফোন আমরা নিয়ে নি স্যার, আমরা হ্যাঁ, আবার এখানে আসছি, একজন বন্ধু আমাদের হ্যাঁ। রয়েছে সঙ্গে। হ্যালো, হ্যাঁ স্যার, ম্যাম আমি কে? বর্ধমান থেকে বলছিলাম, সুভাষ দত্ত। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, কি প্রশ্ন আছে, কি প্রশ্ন বলো? হ্যাঁ হ্যাঁ ম্যাম, আমি এই স্যারের পড়ানো শুনছি, আচ্ছা। তো আমার বেশ ভালো লাগছে। আমার যদিও কমপ্লিট হয়ে গেছে, মানে আমার হ্যাঁ। মানে এইচএস হয়ে গেছে, তবু আমি দেখছিলাম যে তোমার সাবজেক্ট ছিল অনার্সে, ও আচ্ছা তো আচ্ছা সেই কারণে আমার মনে হলো পরে একবার স্যারের সাথে যোগাযোগ করতে চাইছি, মানে এমনি পড়ানোটা খুব ভালো লাগছে আমার। আচ্ছা। ও, যেহেতু আমি আচ্ছা। স্টুডেন্ট হ্যাঁ। ছিলাম, হ্যাঁ ইকোনমিক্সে। মানে হ্যাঁ। অর্থনীতি স্টুডেন্ট ছিলেন তার জন্য আরো আপনার বেশি ইন্টারেস্ট হ্যাঁ। লেগেছে হ্যাঁ, হ্যাঁ, ওনার হ্যাঁ। পড়ানো। ফাইন, ঠিক তো ওই আছে। জন্য আমি স্যারের সাথে কি পরে যোগাযোগ করতে পারবো? আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই যোগাযোগ করতে পারবেন, আপনি শুনতে হ্যাঁ। থাকুন। অনেক অনেক তুমি ধন্যবাদ। অনলাইনে আমাদের সাথে হ্যাঁ। যোগাযোগ রাখো, পেজের যোগাযোগ রাখো, ঠিক তুমি যোগাযোগ করতে পারবে পরে। একদম। এখানে তো আমাদের ফেসবুক পেজেও চলছে প্রোগ্রাম এবং ইউটিউবেও রয়েছে, সেখানেও তোমরা যোগাযোগ করতে পারবে, কোনো একদম সমস্যা নেই। অসুবিধা নেই, যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম। তো এইখানে হচ্ছে যেটা আমি বললাম যে দামের যাই পরিবর্তন হয়ে যাক না কেন আমার চাহিদা কিন্তু এখানে সেম থাকছে। তো দেখো দ্রব্যের দাম 10 টাকা 12 টাকা এবং 15 টাকা যাই হয়ে যাক না কেন আমার চাহিদা রেখা কিন্তু একটাই এবং সেখানে চাহিদাও কিন্তু একটাই, সেটা হচ্ছে 40। তাই জন্য এই চাহিদা রেখার আকৃতি হয় কি উলম্ব অক্ষের সমান্তরাল। তো এটাও কিন্তু শর্ট কোশ্চেনে মাঝে মধ্যেই আসে। এরপরে যেটা আছে সম্পূর্ণ স্থিতিস্থাপক যেটা আছে সেই জিনিসটা বলছি, মানে ইনফিনিটি কখন হয়, সম্পূর্ণ স্থিতিস্থাপক এটা হচ্ছে ইকুয়ালস টু ইনফিনিটি। তো এক্ষেত্রে কি হচ্ছে না, আমি বলেছিলাম যদি হর শূন্য হয়ে যায় বা ডিনোমিনেটর যদি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু এটা ইনফিনিটি অ্যান্সার বেরোবে। তো হরে যেহেতু আমরা দামটা পরিমাপ করছি তাহলে সেক্ষেত্রে দামের যদি কোনো পরিবর্তন না ঘটে, চাহিদার যদি পরিবর্তন ঘটে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ঘটে। তাহলে কি হবে যদি এক্সাম্পলের মাধ্যমে দেখাই, দামের কোনো চেঞ্জ হয়নি অর্থাৎ 0%, কিন্তু চাহিদার চেঞ্জ হয়েছে 20%, যেটা একটু আগে আমি বলছিলাম যে
সাপোজ ধরো বিয়ে রয়েছে কারো তোমাদের ফ্যামিলিতে, তুমি এখন গয়নাগাটি কিনে রাখলে, তাহলে এখন তো তোমার কি হচ্ছে, গয়নার দামটা একই রয়েছে, বা ধরো গ্যাসের দাম সামনের মাসে বাড়বে বলে মনে হচ্ছে, তাহলে তুমি কি করলে এই মাসে একটা গ্যাস কিনতে, কিন্তু যেহেতু তোমাদের ডবল সিলিন্ডার রয়েছে তোমরা দুটো গ্যাস মজুত করে রাখলে, তাহলে গ্যাসের যেখানে একটা ডিমান্ড হতো সেখানে হচ্ছে কতক্ষণ দুটো হয়ে ডিমান্ড। যাচ্ছে। তো সেক্ষেত্রে প্রাইসের কিন্তু এখন চেঞ্জ হয়নি, তো এক্ষেত্রে তখন কিন্তু অ্যান্সারটা বেরোবে ইনফিনিটি। ঠিক আছে, দামটা যেখানে স্থির রয়েছে, তো এইখানে যদি চাহিদা রেখাটা আমি আঁকি তাহলে সেটা কি হবে না, অনুভূমিক অক্ষের সমান্তরাল কিন্তু এটা হয়ে যাবে। তার কারণ কি, দামটা স্থির বললাম, দাম ধরলাম 100 টাকা, যেটা স্থির, কিন্তু চাহিদার আমার পরিবর্তন হচ্ছে, ফার্স্টে 1 ছিল, তারপরে হলো কি 2, আবার কারোর 3টেও একসাথে কিনে রাখছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এইগুলোই হলো তোমার চাহিদার দামগত স্থিতিস্থাপকতার বিভিন্ন প্রকারভেদ, এবং এগুলো অ্যান্সার অনুসারে কিন্তু ঘটে। এই যে আয়গত স্থিতিস্থাপকতা, হ্যাঁ, এই যে আমরা যেমন প্যারালালি পড়ছি, তো হ্যাঁ। সেই জায়গাটাও আমাদের একটুখানি emphasize হ্যাঁ, করা করতে হবে। এইখানে এই যে এই প্রত্যেকটা স্থিতিস্থাপকতার আলোচনা কিন্তু আমি করলাম দামের রেসপেক্টে, শুধু কিন্তু দামের পরিবর্তনের সাথে সাথে কিন্তু চাহিদাটা পরিবর্তন হয় না, অনেক সময় কিন্তু আমার আয়টা যদি বাড়ে সেক্ষেত্রেও কিন্তু চাহিদার পরিবর্তন ঘটে। সাপোজ ধরো তোমরা স্টুডেন্ট রয়েছো, তোমাদের এখন হাতে পয়সা নেই, কিন্তু জিনিস বিভিন্ন কেনার শখ রয়েছে, তোমরা ধরো কোনো একটা চাকরি পেলে, বা অনেক স্টুডেন্ট রয়েছে যারা টিউশন পড়ায়, তো সেরকম করে কিছু হাতে পয়সা পেলে, তো সেই পয়সা পেয়ে কিন্তু তুমি জিনিসটা কিনলে, অর্থাৎ তোমার কিন্তু এখানে আয় আয় বাড়লো। হলো। তো এই আয় বৃদ্ধির রেসপেক্টে কিন্তু আমার চাহিদাটা কিন্তু বৃদ্ধি পায়, আবার আয় কমে গেলে কিন্তু চাহিদাটা হ্রাস পায়। যেরকম লকডাউনে যখন অনেকেই চাকরি হারিয়েছিল, আয় কমে গেছিল, তখন কিন্তু জিনিসের ডিমান্ডটা কিন্তু কমে গেছিল। তো সেইভাবেই আয় রেসপেক্টেও কিন্তু এইটা বা ওঠানামা আমাদের করে। ডিমনিটাইজেশন যখন হয়েছিল, হ্যাঁ, ওই সময়ও ওই কিন্তু সময়ও আমাদের কিন্তু অনেকটাই হয়েছিল। নিজেদেরকে আমরা অনেকটা চেক করে নিয়েছিলাম, চেক যে করে আমাদের খরচের নিয়েছিলাম জায়গাটা। খরচের জায়গাটা, কারণ অনেকের হাতে তখন এই ডিমানিটাইজেশনের সময় তোমার কি আপনার কি হয়েছিল না, অনেকের মানে বিভিন্ন কাঁচামাল ক্রয় করতে পারছিল না, যার ফলে কি হয়েছিল, কোম্পানিগুলো লসে রান করছিল, লসে রান করার ফলে যারা দিন মজুর ছিল তাদের অনেকেরই কাজে ডাকছিল না, তো সেক্ষেত্রে তাদের ইনকাম কমেছিল, ফলে তাদের কিন্তু দৈনন্দিন জীবনের চাহিদাও কমেছিল। এভাবে স্বাভাবিকভাবে একজনের বা 10 জনের যদি চাহিদা কমে যায়, তার সাথে সাথে কিন্তু আরও 5 জনের কিন্তু চাহিদা কমে, তার কারণ 10 জন যদি জিনিসটা না কেনে কোনো দোকান থেকে, সেই দোকানগুলোরও কিন্তু ইনকাম কমে যাচ্ছে, এবং সেই দোকানের যে কাঁচামাল যেখান থেকে কিন্তু তাদেরও কিন্তু ইনকাম কমে যাচ্ছে। এরকমভাবে চেন ওয়াইজ কিন্তু অনেক লোকেরই ইনকামটা কমে যায়। তো আয়ের উপরে কিন্তু নির্ভর করে একটা দ্রব্যের চাহিদা কি বাড়ছে না কমছে। স্থিতিস্থাপকতা যে পরিমাপের কথা আমরা বলছি, হ্যাঁ। এই পরিমাপে আরো অন্য কোনো পদ্ধতিগত দিক আছে কি? পদ্ধতিগত আরও দিক রয়েছে, যেরকম কি এরকম নর্মাল এই যে আমি ধরুন এখানে চাহিদা রেখার পরিপ্রেক্ষিতে যদি মেজারমেন্ট করি, এগুলো তো আয়ের রেসপেক্টে মেজার করছি, এই যে দামগত স্থিতিস্থাপকতা আমি ডাইরেক্ট এখানে দামগুলো আমাকে বলে দিচ্ছে, কিন্তু যদি দামটা না বলে দেওয়া থাকে, আমাকে একটা ডিমান্ড কার্ভ দিয়ে দিল, সেই ডিমান্ড কার্ভ থেকে আমাকে চাহিদা স্থিতিস্থাপকতা মেজারমেন্ট করতে দিতে পারে, তখন সেটা আলাদাভাবে আমি মেজার করব। এই যেরকম কোশ্চেনটা না দিয়ে আমাকে বললো যে এই ডিমান্ড কার্ভের রেসপেক্টে আমার এটা স্থিতিস্থাপকতার ভ্যালু কি হতে পারে, তো তখন আমি আবার অন্যান্য পদ্ধতি ইউজ করব। আচ্ছা, এটা কিন্তু তোমার সেই পরিস্থিতি বুঝে তোমাকে কিন্তু মানে সেভাবে তোমাকে পরিমাপটা করতে হবে। হ্যাঁ, যেটা মানে বলতে কিরকম কি দিয়ে দিচ্ছে কোশ্চেন, কিভাবে কোশ্চেনটা আমাকে নজর মানে রাখতে হবে। প্যাটার্ন অফ কোশ্চেনস কি এরকম ভাবে দেয়া থাকে, মিক্সড করেই আসে, বিভিন্ন টাইপের আসে, এবং মানে এখানে একটু যদি মানে উদাহরণ স্বরূপ। হ্যাঁ, যেরকম কি ধরুন বলে দিল এখানে যে চাহিদার চাপগত স্থিতিস্থাপকতা কি, বা বিন্দুস্থ স্থিতিস্থাপকতা কি, এরকম কিন্তু 2 নম্বরে কোশ্চেন আসে, বা বিন্দুস্থ স্থিতিস্থাপকতা ব্যাখ্যা করো, এটা কিন্তু 5 নম্বরেরও আসতে পারে, মানে চাহিদা রেখার বিভিন্ন পয়েন্টে কীরকম স্থিতিস্থাপকতা হবে, সেক্ষেত্রেও কিন্তু এই 5টা পার্টই আসবে, কিন্তু সেটা আমি একটা রেখার রেসপেক্টে মেজার করব। আচ্ছা আচ্ছা, এরকম এটা যেরকম আমি একটা কোশ্চেন বলে দিয়েছিল, কোশ্চেনের রেসপেক্টে আমি মেজার করলাম, ঠিক একইভাবে আমাকে একটা চাহিদা রেখা দিয়ে দিতে পারে, সেই রেখাটার রেসপেক্টে আমি মেজার করতে পারবো। তো 12-এ যেটা আসে ওরকমভাবে মেজার করতে দেয় না, নর্মালি ডেফিনেশন অনলি লিখতে দেয়, মানে কীরকমভাবে কোন পয়েন্টে মেজার করবো আমি সেইটা আর কি 12-এ লিখতে দেয়। বেসিক্যালি এগুলো অনার্স লেভেলে ক্যালকুলেশনগুলো, ক্যালকুলেশনগুলো থাকে, কিন্তু 12-এ জাস্ট ওই অন্যান্য পদ্ধতিগুলো জাস্ট ডেফিনেশনগুলো বললেই হয়, ডিটেলসে অত অঙ্ক কষে দেখাতে হয় না, একদম এই হচ্ছে ব্যাপার। তো এক্ষেত্রে যেটা হচ্ছে আয়গত, যেটা বলছিলেন এইমাত্র, আয় দিয়ে কি করে হচ্ছে, ঠিক সেম জিনিস এইখানে আয়গত স্থিতিস্থাপকতার ক্ষেত্রে হবে।
আয়গত স্থিতিস্থাপকতাটা হচ্ছে কি না চাহিদার শতকরা পরিবর্তন বাই আয়ের শতকরা পরিবর্তন। ঠিক একইভাবে আগে দাম ছিল, সেই দামের জায়গায় এখন আয় চলে এলো, কারণ আয় বাড়লেও কিন্তু চাহিদা পরিবর্তন হয়, যেটা আমি বললাম। তো এক্ষেত্রে কি হচ্ছে, সূত্রটা একই থাকবে, ডেল্টা কিউ বাই কিউ ওয়ান ইন্টু 100 ডিভাইডেড বাই আগে পি ছিল আর এখানে ওয়াই। ইনকামটা কিন্তু ওয়াই দিয়ে ডিনোট করা হয় ইকোনমিক্সে, কারণ আই ইনকাম অ্যাকচুয়ালি ইনকাম আই দিয়ে স্টার্ট হয়, কিন্তু এখানে ওয়াই দিয়ে ডিনোট করা হয় এই কারণেই, কারণ আই বলতে ইকোনমিক্সে কিন্তু ইনভেস্টমেন্ট বোঝায়। তো এটা যদিও তোমাদের নেই, কেন বলা হচ্ছে সেইগুলো পরে হায়ার স্টাডিজে তোমরা পাবে। তো এক্ষেত্রে যদি আমি সূত্রটা অ্যাপ্লাই করি, মানে যদি ভেঙে নিই, তাহলে কি হচ্ছে এটা না ডেল্টা কিউ বাই ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই ওয়ান বাই কিউ ওয়ান। ঠিক একইভাবে আগে যেরকম তোমার দামগত স্থিতিস্থাপকতা ছিল, পি এর জায়গায় শুধু ওয়াইটা এলো, সেম জিনিস। এইখানে একটা জিনিস আমি কি বললাম না, চাহিদার মানে ক্রেতার আয় বাড়লে চাহিদাটা বাড়ে, অর্থাৎ এখানে কিন্তু একটা সরল সম্পর্ক বা ডিরেক্ট রিলেশনশিপ কিন্তু সৃষ্টি হচ্ছে। তাই জন্য এইটার অ্যান্সার সবসময় পজিটিভেই বেরোয়, কিন্তু দাম আর চাহিদার মধ্যে কিন্তু একটা বিপরীত সম্পর্ক ছিল, তাই জন্য অ্যান্সারটা কিন্তু ওখানে নেগেটিভ বেরোতো। এই হচ্ছে ব্যাপার। আয়গত স্থিতিস্থাপকতা সেম জিনিস, দামের মতনই। তো এছাড়া আর একটা জিনিস যেটা সময় স্বল্প রয়েছে, তাই জন্য আমি যেটা এমনি বলছিলেন যে অন্যান্য কীভাবে মেজার করা যায়, সেটা আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, যাতে তোমাদের এই কনসেপ্টগুলো থাকে এবং 2 নম্বরের কোশ্চেনগুলো যাতে তোমরা করতে পারো, এবং 5 নম্বরের কোশ্চেনটা যাতে তোমরা পারো, তার একটা হালকা ধারণা আমি বলে দিচ্ছি। দেখো কি হচ্ছে, চাহিদা রেখা নিম্নমুখী হয়, এর ধরো একটা চাহিদা রেখা, এটা আমি বিন্দুস্থ স্থিতিস্থাপকতা যেটা হচ্ছে, বা ইংলিশে বলা হচ্ছে পয়েন্ট ইলাস্টিসিটি। তো এখানে ধরো সাপোজ কোন একটা বিন্দুতে স্থিতিস্থাপকতা মেজার করতে দিল, তাহলে কি হবে, এইখানে আমি একটা স্পর্শক অঙ্কন করব। এই স্পর্শক ধরো এ ও বি, এই একটা স্পর্শক অঙ্কন করলাম। এবারে এই স্পর্শকটাকে আমি চাহিদা রেখা ধরে নিচ্ছি। তো এই স্পর্শকের এই বিন্দুটা দেখা যাচ্ছে মিডিল বিন্দু থেকে একটু ওপরে, অর্থাৎ এরকম পজিশনে রয়েছে এ ও বি। তো এক্ষেত্রে স্থিতিস্থাপকতা হবে চাহিদা রেখার নিচের অংশ বাই চাহিদা রেখার উপরের অংশ। অর্থাৎ এটা যদি আমি লিখি, তাহলে কি হচ্ছে, নিচের অংশ অর্থাৎ এটা হচ্ছে ও বি, অর্থাৎ আর উপরের অংশ হচ্ছে ও এ। তাহলে এইখানে দেখা যাচ্ছে এই পোর্শনটা কিন্তু বড় রয়েছে, অর্থাৎ বেশি রয়েছে, সুতরাং এই যে ও বিটা কিন্তু বড় এবং ও এটা কিন্তু ছোট। তার মানে এই নিচের পোর্শনটা ছোট, তাহলে সেইটা কিন্তু হয়ে যাবে আমার, তার মানে এটা হয়ে যাচ্ছে কিন্তু ই, অর্থাৎ নিচে ছোট হলে কি বলেছিলাম না, এই ভগ্নাংশটা কিন্তু 1-এর থেকে বড়, অর্থাৎ ই গ্রেটার দ্যান 1 হলো। তাহলে এই পয়েন্টটাকে আমরা বলতে পারবো কি ই গ্রেটার দ্যান 1। ঠিক একইভাবে এইটার পয়েন্টটা যদি বিভিন্ন জায়গায় হয়, সেটা তাহলে আমরা কি করে মেজার করব, এটা আমি জাস্ট বলে দিচ্ছি। দেখো স্পর্শের বিভিন্ন পয়েন্টে যদি হয় জিনিসটা, ধরো এই স্পর্শকটা এরকম ছিল, এই একটা বিন্দু এ হতে পারে, একটা মিডিল থেকে ওপরে বিন্দু বি, একটা পুরো মিডিলে বিন্দু হতে পারে সি, মিডিল থেকে একটু নিচে ডি, এবং এইখানে ই হতে পারে। তাহলে এ বিন্দুতে স্থিতিস্থাপকতা কত হবে, নিচের অংশ বাই ওপরের অংশ, অর্থাৎ এ ই বাই ওপরে কিন্তু কিছু নেই, অর্থাৎ তার মানে কিন্তু এটা 0 হয়ে গেল, অর্থাৎ এটার অ্যান্সার ইনফিনিটি। তার মানে এই পয়েন্টে ইলাস্টিসিটির মান হবে কিন্তু ইনফিনিটি। ঠিক একইভাবে যদি বি পয়েন্টে মেজার করি, তাহলে কি হবে, বিই বাই বি এ, অর্থাৎ এইখানে কিন্তু বিই, অর্থাৎ এই পোর্শনটা বড়, এই পোর্শনটা ছোট, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ই গ্রেটার দ্যান 1 হবে। তার মানে বি বিন্দুতে কত হবে, ই গ্রেটার দ্যান 1। এবারে সি বিন্দুতে আসি, সি বিন্দুতে কি হচ্ছে, সিই বাই সি এ, সুতরাং এটা কিন্তু দেখো এইখানেও নিচেটাও যতটা, উপরেও ততটা, অর্থাৎ যেহেতু মিডিলে রয়েছে পয়েন্টটা, তাহলে এটা হয়ে গেল কিন্তু 1, অর্থাৎ ই ইকুয়ালস টু 1।
তাহলে এই পয়েন্টে ইলাস্টিসিটির ভ্যালু হবে কত 1। এইবারে বলার বিষয়, এই পয়েন্ট থেকে যদি এক চুলো ওপরে ওঠে তাহলেই কিন্তু নিচের অংশটা বড় হয়ে যাচ্ছে। তাহলে এই এ পয়েন্টের একদম নিচের থেকে আপ টু সি পয়েন্টের উপর পর্যন্ত কিন্তু যে কটা পয়েন্ট পাবো প্রত্যেকটাতেই কিন্তু ই গ্রেটার দ্যান 1 অ্যান্সার বেরোবে। ঠিক একইভাবে ডি যে রয়েছে, এই ডি পয়েন্টে কি হচ্ছে না নিচের অংশ ডিই আর উপরের অংশ ডি এ। তাহলে দেখা যাচ্ছে এই যে ডিই অংশটা এইটা কিন্তু এখন ছোট হয়ে গেল, আর ডি এ যেটা সেটা কিন্তু বড়। তার মানে এটা কিন্তু হয়ে গেল এখন লেস দ্যান 1, অর্থাৎ এখানে হচ্ছে কি ই লেস দ্যান 1। তাহলে এই পয়েন্টে হয়ে যাবে কি ই লেস দ্যান 1। এটা কোথা থেকে চলবে? এই সি পয়েন্টের নিচের অংশ থেকে আপ টু ই পয়েন্টের আগে পর্যন্ত। এইবারে আসি ই পয়েন্টে। তো ই পয়েন্টে আসার পরে কি দেখা যাচ্ছে একদম। না নিচে কিন্তু কিছু নেই, তার মানে 0, আর হচ্ছে কি উপরে ই এ। তাহলে এটার অ্যান্সার হলো কি 0। একদম আমাদের হাতের সময় হ্যাঁ। শেষ। তাহলে এটা হচ্ছে 0। তাহলে চাহিদা স্থিতিস্থাপকতা যে 5টা পার্ট ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। অনেকটাই ডিটেলসে আলোচনা করলেন স্যার। তো সেক্ষেত্রে তোমাদের আবারও বলবো যে এই অনুষ্ঠানটা তোমরা ইউটিউবে দেখে নিতে পারবে, এবং যদি তোমাদের আরও বারবার করে বোঝার থাকে একবার দেখে নেবে, এবং অবশ্যই নজর রাখবে এডুকেশন অনলাইন অনুষ্ঠানে আমরা এইভাবেই তোমাদের জন্য বিভিন্ন সাবজেক্টস এবং টিচার্স নিয়ে আসবো, এবং তারা তাদের মূল্যবান সময় দেবেন, তোমাদেরকে পড়াবেন। তো আজকের হাতে সময় নিয়ে অনেক অনেক ধন্যবাদ জানাবো স্যারকে আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং ধন্যবাদ তোমাদের জানিয়ে বিদায় নিচ্ছি অনুষ্ঠান থেকে। নমস্কার।